দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে ২০২৪ সালের ৫ই আগস্ট কেবল বাংলাদেশের একটি সরকার পরিবর্তন নয়, বরং এটি দিল্লির গত ১৫ বছরের একতরফা বিনিয়োগ এবং ভ্রান্ত কূটনীতির এক মহা বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ সময় ধরে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশের রাজনীতিকে কেবল একটি নির্দিষ্ট দলের চশমায় দেখে এসেছেন, আর সেই দলটি হল আওয়ামী লীগ। দিল্লির নীতি নির্ধারক থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল এবং সাউথ ব্লকের নীতি নির্ধারকদের মনে এই ধারণাটি পাথরের মতো গেঁথে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে ভারতের নিরাপত্তা নিশ্চিত করার মতো দ্বিতীয় কোনো শক্তি নেই। এই অতি নির্ভরশীলতা এবং একটি ঝুড়িতে সব ডিম রাখার নীতি ভারতকে এতটাই রাজনৈতিকভাবে অন্ধ করে দিয়েছিল যে তারা বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। তারা জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ, ভোটাধিকার হরণ এবং ভয়াবহ গণতান্ত্রিক সংকটের চেয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখাকেই তাদের আঞ্চলিক নিরাপত্তার একমাত্র রক্ষা কবচ মনে করেছিল। কিন্তু ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লব সেই দীর্ঘস্থায়ী সমীকরণকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিয়েছে। আজ ভারত এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এখন নিঃস্ব। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং দলের শীর্ষ নেতৃত্ব ভারতে আশ্রয় নেওয়ার পর দিল্লি আবিষ্কার করেছে যে বাংলাদেশের জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা এখন তলানিতে। এই ঐতিহাসিক শূন্যতা পূরণের জন্য এবং বাংলাদেশে নিজেদের প্রভাব তড়িঘড়ি করে পুনরুদ্ধার করতেই ভারত এখন সেই বিএনপির দিকে হাত বাড়াচ্ছে, যাদের তারা ১.৫ দশক ধরে শত্রু জ্ঞান করে এসেছে। ভারতের এই পরিবর্তনের মূলে রয়েছে আওয়ামী লীগকে নিকট ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে না পারার চরম বাস্তবতা। ৫ই আগস্টের পর যখন শেখ হাসিনা সশরীরে ভারতে আশ্রয় নেন, তখন দিল্লির জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত অস্বস্তিকর। একদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ মানুষের মনে ভারতের একপাক্ষিক ভূমিকার কারণে তীব্র ক্ষোভ, অন্যদিকে আন্তর্জাতিক মহলের চাপ, সব মিলিয়ে ভারত এক গভীর কূটনৈতিক সংকটে পড়ে। তারা এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো বর্তমানে প্রায় তছনছ এবং জনগণের ব্যাপক ঘৃণার কারণে নিকট ভবিষ্যতে দলটির পক্ষে রাজনীতিতে ফিরে আসা প্রায় অসম্ভব। এমতাবস্থায় ভারত যদি বাংলাদেশের ভূ রাজনীতিতে তাদের কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক প্রভাব ধরে রাখতে চায়, তবে তাদের সামনে একমাত্র বিকল্প হিসেবে দৃশ্যমান হচ্ছে বিএনপি। মূলত আওয়ামী লীগকে কোনোভাবেই জনসমর্থনে ফিরিয়ে আনতে না পেরে ভারত এখন বিএনপির মাধ্যমে বাংলাদেশে তাদের হারিয়ে যাওয়া প্রভাব বিস্তার করতে চাইছে। এটি কোনো আদর্শিক প্রেম বা গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং এটি নিছক টিকে থাকার লড়াই বা ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। দিল্লি এখন উপলব্ধি করছে যে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়ন না করলে তারা বাংলাদেশে আক্ষরিক অর্থেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এবং চিরকালের জন্য তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে হারাবে। ভারতের এই কূটনৈতিক পরাজয় বা কোণঠাসা হওয়ার নেপথ্যে রয়েছে তাদের গোয়েন্দা সংস্থাগুলোর এক বিশাল ব্যর্থতা। ভারতের গোয়েন্দা সংস্থা দীর্ঘকাল ধরে দাবি করে আসছিল যে তারা বাংলাদেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, কিন্তু ৫ই আগস্টের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে তারা জনমানুষের ক্ষোভের মাত্রা পরিমাপে চরমভাবে ব্যর্থ হয়েছে। ভারত মনে করেছিল কঠোর দমনপীড়নের মাধ্যমে এবং বিরোধী দলকে রাজপথ থেকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখা সম্ভব। তারা বিএনপির জনপ্রিয়তা এবং তৃণমূল পর্যায়ের শক্তিকে ক্রমাগত অবমূল্যায়ন করেছে। এমনকি তারেক রহমান সম্পর্কে দিল্লি যে নেতিবাচক প্রচারণা চালিয়েছিল তা আজ তাদের নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। একসময় তারা তারেক রহমানকে ডার্ক প্রিন্স বা উগ্রবাদের প্রতীক হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করত, যাতে পশ্চিমা দেশগুলো বিএনপি থেকে দূরে থাকে। কিন্তু আজ সেই একই দিল্লিকে তারেক রহমানের নেতৃত্বের সাথে সংযোগ স্থাপনের পথ খুঁজতে হচ্ছে। এটি ভারতের জন্য এক চরম লজ্জাজনক কূটনৈতিক পশ্চাদপসারণ। ভারত এখন বুঝতে পারছে যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে তারেক রহমান এবং বিএনপি এখন একটি অবিচ্ছেদ্য অংশ, যাদের বাদ দিয়ে কোনো সমীকরণ মেলানো সম্ভব নয়। এখন প্রশ্ন ওঠে, ভারত কিভাবে বাংলাদেশে আক্ষরিক অর্থেই কোণঠাসা হলো? এর প্রধান কারণ হল ভারতের হেজিমনিক বা দাদাগিরি সুলভ আচরণ।
বিগত ১৫ বছর ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে নাক গলিয়েছে তা বাংলাদেশের সাধারণ মানুষ সহজভাবে নেয়নি। 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনগুলোতে ভারতের প্রকাশ্য সমর্থন বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। এর ফলে বাংলাদেশে একটি শক্তিশালী ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন গড়ে ওঠে। এছাড়া সীমান্তা, তিস্তার পানি বণ্টন চুক্তিতে দীর্ঘসূত্রিতা এবং ট্রানজিট ইস্যুতে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব না দেওয়া ভারতকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক বিনিয়োগ এবং পশ্চিমা বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক চাপের মুখে ভারত নিজেকে বাংলাদেশের একমাত্র অভিভাবক প্রমাণ করতে গিয়ে আজ আক্ষরিক অর্থেই নিঃসঙ্গ হয়ে পড়েছে। দিল্লির নীতি নির্ধারকরা এখন অনুধাবন করছেন যে কেবল একটি দলের সাথে সম্পর্ক রেখে একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাষ্ট্রের জনগণের সাথে সম্পর্কহীন কূটনীতি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ভূমিকা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। বিএনপি যদি ভারতকে আগের মতো পাত্তা না দেয় বা ভারতের একপাক্ষিক দাবিগুলো মানতে অস্বীকার করে, তবে ভারতের সামনে কি কি বিপর্যয় অপেক্ষা করছে? এর উত্তর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রথমত, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে 7 সিস্টার্স বলা হয়, তার নিরাপত্তা সরাসরি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করে। আওয়ামী লীগ সরকার ভারতকে নিরাপত্তা সহযোগিতার নামে এনএলএফটি বা উলফার মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে অন্ধ সমর্থন দিয়েছে। বিএনপি যদি সেই নীতিতে পরিবর্তন আনে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল আবার অশান্ত হয়ে উঠতে পারে। বিচ্ছিন্নতাবাদীরা যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সামান্য সুযোগও পায়, তবে দিল্লির জন্য সেটি হবে একটি বিশাল মাসরিক ও নিরাপত্তা ঝুঁকি। দ্বিতীয়ত, কানেক্টিভিটি বা ট্রানজিট ইস্যু। ভারত বর্তমানে বাংলাদেশের বুক চিরে সড়ক, রেল ও নৌপথে তাদের পণ্য আনা নেওয়ার যে সুবিধা ভোগ করছে, বিএনপি যদি জাতীয় স্বার্থের দোহাই দিয়ে সেই চুক্তিগুলো পুনর্বিচার করার দাবি তোলে, তবে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে পড়বে। ভারত যে করিডোর সুবিধা নিয়ে তাদের 7 সিস্টার্সকে শান্ত রাখতে চেয়েছিল, তার নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যাবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশ হল ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বিশাল এক বাজার। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং শিল্প কাঁচামাল রপ্তানি হয়। বিএনপি যদি ভারতের পরিবর্তে চীন, পাকিস্তান বা অন্যান্য দেশের সাথে বাণিজ্য ভারসাম্য তৈরি করে, তবে ভারতীয় রপ্তানি খাতে ধস নামবে। চতুর্থত, ভূ-রাজনৈতিক প্রভাব। দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে ভারত নিজেকে মোড়ল হিসেবে দেখতে অভ্যস্ত, কিন্তু মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় ভারত ইতিমধ্যে তাদের প্রভাব অনেকখানি হারিয়েছে। বাংলাদেশ যদি ভারতের বলয় থেকে বেরিয়ে যায়, তবে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক অঞ্চলে ভারতের নেতৃত্ব কেবল কাগজের দলিলে সীমাবদ্ধ থাকবে। এটি ভারতকে বিশ্বমঞ্চে একটি আঞ্চলিকভাবে ব্যর্থ শক্তি হিসেবে উপস্থাপন করবে, যা নরেন্দ্র মোদী সরকারের নেবারহুড ফার্স্ট নীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। বিএনপি এখন অনেক বেশি কৌশলী এবং পরিমক্ক রাজনীতি করছে। তারা জানে ভারত এখন ব্যাকফুটে এবং দিল্লির এখন বিএনপিকে বেশি প্রয়োজন। তারেক রহমান এখন আর আগের সেই মেজাজে নেই। তিনি এখন একজন রাষ্ট্রনায়কোচিত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। বিএনপি ভারতকে বার্তা দিচ্ছে যে তারা বন্ধুত্ব চায়, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। ভারত এতদিন বিএনপিকে যে ইসলামী উগ্রপন্থী তকমা দিয়ে ভয় দেখাতে চেয়েছিল, সেই কার্ডটি এখন আর কাজ করছে না। কারণ পশ্চিমা বিশ্ব এখন সরাসরি বিএনপির সাথে কথা বলছে এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। এমতাবস্থায় ভারত যদি বিএনপিকে পাত্তা না দেয় বা তাদের সাথে শত্রুতা বজায় রাখে, তবে বাংলাদেশে ভারতের অবশিষ্ট প্রভাবটুকুও ধূলিসাৎ হয়ে যাবে। ভারত এখন আক্ষরিক অর্থেই বিএনপির দরজায় কড়া নাড়ছে, এই আশায় যে যদি কোনোভাবে একটি সমঝোতায় পৌঁছানো যায় যাতে তাদের নিরাপত্তা উদ্বেগগুলো অ্যাটলিস্ট সুরক্ষিত থাকে। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে, যেখানে মূল অভিনেতা আর আওয়ামী লীগ নয়। ভারত দীর্ঘকাল ধরে যে ছক এঁকেছিল তা আজ বুমেরাং হয়ে তাদেরই আঘাত করছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার মরিয়া চেষ্টা আসলে ভারতের জন্য একটি মৃত ঘোড়ার উপর বাজি ধরার মতো।
তারা যত বেশি আওয়ামী লীগকে আগলে রাখবে, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে তাদের দূরত্ব তত বাড়বে। মূলত আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে কোনো বাস্তব পথ না পেয়ে ভারত এখন বিএনপির মাধ্যমে বাংলাদেশে তাদের হারিয়ে যাওয়া গৌরব রক্ষা করতে চাইছে। এটি ভারতের জন্য একটি কূটনৈতিক সারেন্ডার। তবে বিএনপিকেও সতর্ক থাকতে হবে। জন আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে ভারতের সাথে কোনো গোপন আতাত করলে দলটিকেও চরম মূল্য দিতে হতে পারে। ভারতের জন্য এখন একমাত্র পথ হল তাদের দাদাগিরি সুলভ মানসিকতা ত্যাগ করে